সাধারণ মানুষের খুবই ভরসা। একটাই অভিযোগ এসছে যে আমাদের তো ভোট নেই, তো আমরা ভোটটা কী করে দেব, এই কথাই ওনারা বলছে। যাদের নাম ডিলিট হয়ে গেছে এ আশ্বাস তাদেরকে কি দেবেন? আমরা যখন তাদের কাছে যাচ্ছি তো ওই কথাটাই তুলে ধরছে কি আমাদের তো ভোট নেই, কিন্তু ভোটটা আমরা কী করে দেব। কিন্তু আমরা বারবারই বলছি কি আমাদের পার্টির তরফ থেকে, ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা একটা চেষ্টা করছি তোমাদের ভোটগুলো তোলার জন্য। আপনারা নিশ্চিন্তে থাকুন। হয়তো আপনাদের একটা সমস্যা হচ্ছে, তবুও দুর্বল যেটা মানে দুর্বলতা যেটা প্রয়োগ করছে মানে বলছে আমাদের সামনে, সেটা আমরা ওদেরকে বলছি একটু ঠিকঠাক থাকুন, একটু সুস্থ থাকুন, এরকম কথাই বলছি। আমরা গিয়ে ভোটের জন্য গিয়ে এ কথাটা আমরা বলছি বারবার। আগামীতে আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমি জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সবচাইতে আগে স্বাস্থ্য, শিক্ষা, তারপর যেখানে যেখানে হসপিটালগুলো একদম পিছিয়ে পড়ে আছে সেগুলো তাদের চিকিৎসার জন্য ডক্টর, তাদের বেড, সিট, অনেক কিছুর আমি প্রতিশ্রুতি দিচ্ছি তাদেরকে। এই বার্তা দেবেন? যা পানীয় জলের যে প্রকল্পগুলো হয়েছে সেগুলো তো 2 মাস থেকে 3 মাস, তারপর তো সব বন্ধ হয়ে পড়ে গেছে। এখানে যারা এমএলএ আছেন, পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছেন, জেলা পরিষদ আছেন, তাদের কাজ আমি দেখতে পাচ্ছি পানীয় জলের সমস্যা মেটাতে যে আরও সমস্যা চলে এসেছে। তারপরে রাস্তাঘাটের অবস্থা খুবই বিচ্ছিন্ন, মানে শুধু আলোটা দিচ্ছে, এখন মানুষকে দেখার জন্য দিচ্ছে কি রাস্তা দেখার জন্য দিচ্ছে সেটা আমরা বুঝে উঠতে পারছি না। কারণ রাস্তার চারিদিক দেখবেন দাঁতগুলো বেরিয়ে আছে, কিন্তু সেটাও তো লক্ষ্য করেন না ওনারা। বিরোধীরা বলতে আমাদেরকে বোঝায় ভারতের জাতীয় কংগ্রেস, তাই তো, কিন্তু শাসক দল এমন একটা অবস্থায় আছে তারাই হয়তো ভগবান গলা টুয়ের ভোটগুলো পাবে কিনা তার ঠিক নেই। ওরা বলছে, ওরা অনেক কিছু বলছে। আচ্ছা, এই যে বিভিন্ন পাড়ায় আপনি যাচ্ছেন ভোট প্রচারের জন্য, তাতে মানুষের মধ্যে মানে বিশেষ করে আমাদের এলাকায় খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে কেমন উৎসাহ দেখছেন আপনার প্রতি? পরিযায়ী শ্রমিক তো একটা ব্যাপার আছে। আমাদের সর্বভারতীয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের এত একটা সুনাম চারিদিকে ছড়িয়ে গেছে। পরিযায়ী শ্রমিকেরা বলছে কি আমাদেরকে ভোট দিতে হলে কংগ্রেসকে দিতে হবে, কারণ আমাদের পাশে কেউ নাই এখন বর্তমানে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আমাদের পাশে আছে। তো ভোট দিতে হলে কংগ্রেসকে দিতে হবে, এরকম একটা ছাপ। এই যে রিয়াত হোসেন যে এমএলএ আছে তার কর্মকাণ্ডে সেরকম খুব একটু ভালো না, কারণ ও তো গোটা রাস্তার ওপর যেখানে দেখছি ওই লাইটগুলাই দিয়েছে, তাছাড়া যে কোনো কাজ ভালোভাবে করেছে সেটা কিন্তু করেনি। রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, না শিক্ষা, না, ও সব কিছু করেনি। তৃণমূল আরে বাবা, কয়লা চুরি, চাকরি চুরি, সোনা চুরি, সবই তো চুরি। এমনও কি আমাদের কংগ্রেসের যে মেম্বারগুলো আছে পঞ্চায়েতের সেগুলোকে চুরি করছে। শুধু কয়লা, সোনা, বালি, মানুষ সবই তো চুরি হচ্ছে। তার সাথে রিসেন্ট আমাদের 2টো পঞ্চায়েতের মেম্বার ছিল, সেগুলোকেও চুরি করছে। এরা ভোটের মুহূর্তে, ভোটের সময় এখনও মেম্বার চুরি করে বেড়াচ্ছে, আমাদের ভালো কর্মীগুলোকে চুরি করে বেড়াচ্ছে। যে 16,000 চাকরি বাতিল হলো দিদি, এবং বেকার যুবকদেরকে 1500 টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? বেকার যুবকের 1500 টাকার দিন চলে, কিন্তু তবু এখন বেকার আছে। সেই জন্য হয়তো ফর্মগুলো ফিল আপ করে হয়তো যদি আমরা একটা কিছু পাই সেজন্য ওরা করছে। বেকার ছেলে বসে থাকবে, কিন্তু সেজন্য কি ভোটটা কি ওই শাসক দলকে দিবে? কখনো হয়তো পারে না। আমার ঘরের ছেলেমেয়েরা বেকার আছে, যে সেই ছেলেমেয়েগুলো যে বেকার যুবক, তারা কি ভোটটা ওই শাসক দলকে দিবে? সেটা হয়তো পারে না। ওদের পয়সা ওদেরকে দিচ্ছে,
কিন্তু শাসক শাসক দল কোনো প্রকল্প চালু করেনি, একমাত্র করেছে ওই ওই পথশ্রী, ওই যুবশ্রী, ওই তারপর আরও কী সব সব শ্রীদি, হ্যাঁ, এই সবগুলাই শুরু করেছে। তাছাড়া যে প্রকল্পগুলো ছিল সেগুলা আমাদের কেন্দ্র সরকার, রাজ্য সরকার যারা আগের প্রকল্পগুলো সেগুলাই শুরু করেছে, তাছাড়া কিচ্ছু উনি করেননি। তারপর ছাত্রীদের মোবাইল আরও তো নষ্ট করেছে এসবগুলো করে। ছাত্রীরা লেখাপড়া করবে না, মোবাইল দেখে বসে বসে, ও তো কিছু ভালো কাজ করেননি। আমরা ছেলে মেয়েদেরকে মোবাইল দেখছে, সেজন্য আমরা কী বলছি, কি বাবা তুমি মোবাইলটা রেখে দাও, তারপর তুমি লেখাপড়া করতে বসো, নাকি? সেটা না করে মোবাইল দিয়ে দিয়েছে তাদের হাতে একটা করে। আচ্ছা, ওয়াকআপ ও এসআইআর ইস্যুতে মমতা ব্যানার্জির যে অবস্থান, সে অবস্থান কি ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে? একবারে 100% পড়বে। আজকে মমতা ব্যানার্জি কী বলেছিলেন শামশেরগঞ্জে? উনি বলেছিলেন যারা প্রোগ্রাম করবেন, যারা আন্দোলন করবেন, তারা দিল্লি গিয়ে করেন, এইখানে কিছু চলবে না, উনি এই কথাই বলেছিলেন। তারা কি শুনবে? এখন তো আমরা বলবো, কিংবা লোকে বলবে কি দিল্লি যা ভোটটা চান, বাংলায় ভোট চাইতে হবে না শাসক দলকে, দিল্লি যা ভোট চান। আজকে এসআর নিয়ে অভিষেক ব্যানার্জি কী বলেছিল, যে আমরা আন্দোলন করব, অবস্থান করব, দিল্লি গিয়ে করব। তো এসআরের জন্যে মানুষ যেভাবে ছুটছে, তো অভিষেক ব্যানার্জি যাক না দিল্লি। এসআইআর ইস্যুতে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না, হ্যাঁ, কি বলবেন? মমতা ব্যানার্জি বলেছেন কি আমি এসআর হতে দিব না, কিন্তু হয়ে গেছে। তো বন্ধ করতে কেন পারলেন না মমতা ব্যানার্জি? মানুষকে কতদিন ভুল বুঝাবে? আমি কোনো জাতি তুলে কথা বলবো না, হিন্দু ভাই, মুসলিম ভাই সবাই আছে, কিন্তু এসআর তো হয়ে গেছে। কিন্তু বেছে বেছে অনেক জায়গায় দেখা যাচ্ছে বেছে বেছে মুসলিমদেরকে নাম এসআইআরে ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, বেশিরভাগ। এটা নিয়ে কী বলবেন? সেটা নিয়ে আমি হিন্দু মুসলিম নিয়ে আমি মন্তব্য করব না। এই বেছে বেছে হিন্দুদেরকে দিয়েছে, মুসলিমদের নামগুলো বাদ গেছে, এইটা নিয়ে আমি মন্তব্য করব না। সেটা আমি কোনোদিন জাতির ব্যাপারটা নিয়ে আমি মন্তব্য কোনোদিনই করিনি, কারণ হ্যাঁ বাদ গেছে, বেশি তুলনায় ওদের তুলনায় আমাদের বাদ গেছে। জেতার ব্যাপারে কতখানি আশাবাদী আপনি? জেতার ব্যাপারে কতখানি আশাবাদী? আমি 100% আশাবাদী। আগামী আপনাদের যে লড়াই, সেই লড়াই আপনি প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? সিপিআইএম না তৃণমূল না অন্যান্য দল? তৃণমূল। সিপিআইএমকে এখান থেকে ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারবে? কতটা পারবে? প্রভাব ফেলতে পারবে না, তবে সময়ে বলবে। একটা ডিগ্রি কলেজ, একটা দমকল কেন্দ্র, যদি আমি ক্ষমতায় আসি অবশ্যই দেখতে পাবেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআর করতে দেব না, 1। 2 নম্বর আমি বেঁচে থাকতে ওয়াকআপ সম্পত্তি চলতে দেব না। 3, আবার রিসেন্ট বলছে যে এসআরের পর যে এনআরসি চালু করবে ডিটেনশন ক্যাম্প আমি বেঁচে থাকতে করতে দেব না। এই বিষয়ে কি বলছেন? আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পরে যদি কোনো দুর্নীতিবাজ এবং মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আপনারা দেখবেন মমতা ব্যানার্জি নিজেই বলছেন যে আমি বেঁচে থাকতে এসআর হতে দেব না। বিগত দিনে আপনারা দেখলেন এসআর হয়ে গেল, 90,000 কর্মচারী মমতা ব্যানার্জি নিজের রাজ্য সরকারের তরফ থেকে দিল। বিপুল পরিমাণ অর্থ তাদের পেছনে যে ব্যয় হবে সেই অর্থ তিনি দিলেন, আর তিনি বললেন আমি বেঁচে থাকতে এসআর হতে দেব না। এখন পশ্চিমবঙ্গবাসী দেখতে চায় তিনি কি আদৌ বেঁচে আছেন? যদি বেঁচে থাকেন তাহলে এসআরটা হলো কি করে? তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এনআরসি হতে দেব না। তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে ওয়াকআপ বিল পাস করতে দেব না। অথচ তিনি কী করলেন? তিনি যখন পশ্চিমবাংলার বুকে ওয়াকআপ
বিলের বিরুদ্ধে সাধারণ মানুষেরা আন্দোলনে নামছে, তখন তিনি কি বলছেন? তখন তিনি বলছেন যে ওয়াকফ আন্দোলন যদি পশ্চিমবাংলায় করো তোমরা, তাহলে আমার থেকে বিরোধী আর কেউ হবে না। তাই যদি ওয়াকফ আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন। এখন বঙ্গবাসীর বোঝা উচিত যে মমতা ব্যানার্জি ভোটটা এখন যে চাইতে আসছে, তাদেরকে দিল্লি যেয়ে ভোটটা করা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিবেন আপনি? এটা রিয়াত হোসেন যেটা বলছে এটা সঠিক কথাই। তিনি উন্নয়ন করেছেন শুধুমাত্র লাইট, আলো। তিনি একবার ভেবে দেখছেন না যে যে রাস্তা ধারে আমি লাইটটা দিচ্ছি, আলোটা দিচ্ছি, সেই রাস্তায় বড় বড় পাথর ধাপ বের করে বসে আছে। আপনারা দেখবেন তপিডাঙ্গা টু পলাশবাড়ি ঘাট, যেটা ওর আন্ডারে পড়ে, আমাদের এমএলএ রিয়াত হোসেনের আন্ডারে পড়ে। আপনারা জানতো রাস্তাটা একবার দেখবেন যে রাস্তায় কী পরিমাণ বড় বড় ধাপ বের করে খিলখিল করে হাসছে। এই তৃণমূলের উন্নয়ন দেখলে বুঝতে পারবেন যে লাইটের উন্নয়ন কতটা হয়েছে। আমি বিগত একটা ভিডিওতে আপনাদের মাধ্যমে বলেছিলাম, রানীতলা বাজারে যখন লাইটগুলো তারা করছিল, যে ট্রেনটা কাটা হচ্ছিল, সেই ট্রেন কাটার পরে শুধুমাত্র একটা ন্যূনতম একটা কমা লোকাল তার ফেলে দিচ্ছে। বর্ষা আসতে দিন দুর্ঘটনা ঘটবে অবিসম্ভাবী। ওই একটা সাধারণ লোকাল তার, যার কোনো ক্যাসিং নেই, মাটির নিচে চাপা দিয়ে দিলে 1 ফুট 1.5 ফুট নিচে, সেখানে দুর্ঘটনা ঘটবে না? বর্ষা আসলে আপনারা দেখতে পাবেন যে আমাদের বাজারে যে লাইট তিনি করেছেন সেটা সুফল হচ্ছে কি কুফল হচ্ছে, আগামী দিন মানুষ দেখতে পাবে। আপনারা ক্ষমতায় এলে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা ক্ষমতায় আসলে অবশ্যই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সবসময় সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে। আজকে গোটা ভারতবর্ষের মানুষ কংগ্রেসের প্রয়োজনীয়তা সম্বন্ধে ওয়াকিবহাল। কেননা দেখবেন আজকে গ্যাস থেকে, পেট্রোল থেকে, ডিজেল থেকে এতটা পরিমাণে সমস্যা হয়েছে গোটা ভারতবর্ষের বুকে, যেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 70 বছর কংগ্রেস পরিচালনা করেছে এই ভারতবর্ষকে, কিন্তু এই রকম সংকটের মুখে পড়তে হয়নি। এতটাই বিদেশি নীতি দুর্বল আমাদের এই ভারতবর্ষে। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের কথা ভাবে। আমরা যদি ক্ষমতায় আসি তবে আমরা জল, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিক্ষা, যেটা একান্ত প্রয়োজন সেটা আমরা করব। জল, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা যদি থাকে, একটা সমাজ উন্নত করতে সময় লাগে না। ভগবানগোলা এরা শুধুমাত্র উন্নয়নের বার্তাটা দেয়, মেসেজটা দেয়। এদের উন্নয়ন মানে হচ্ছে নিজের পকেট ভরানো। আপনারা জানেন, বিগত দিনে দেখেছেন, এরা শুধু নিজেদের পকেট ভরবে কিসে, তারা চুরি করবো কিভাবে, তারা বালি বেচবো, কয়লা বেচবো, কাঠ বেচবো, গরু বেচবো। আমি যে বলছি আর আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে এরা শুধু চুরি করে তা কিন্তু নয়। আপনার প্রমাণ পাবেন, পার্থ, পরেশ, মানিক সব দেখবেন জেল কাটা। এই যে এরা সব জেলে কেন? ভালো মানুষ জেলে থাকে চুরি করার দায়ে, চুরির দায়ে তারা জেলে। আমরা যদি দেখি রাজ্যের শিক্ষার ব্যবস্থার বেহাল দশা, অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। একদিকে রাজ্যে শিক্ষক নিয়ম নেই, স্কুলগুলোতে শিক্ষক নেই, তার জন্য শিক্ষা ঠিকঠাক দিচ্ছে না। অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই সময় শিক্ষক নিয়োগ না করে সরকার ভাতা দিতে ব্যস্ত। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আজকে মমতা ব্যানার্জি যদি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না থাকতেন, তবে আমরা জানতে পারতাম না, বুঝতে পারতাম না যে যারা পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিএ করেছে, এমএ করেছে, বিএড করেছে, এমএড করেছে, তারা লম্বা লাইন দিয়ে বেকারকে নিয়ে একটা খিল্লি মজার লাইনে ফেলে দিয়েছে। 1,500 টাকা ভাতা, এটা কি? এটা একটা সরকারের কাছ থেকে কাম্য? আমি নিজে বিএড করেছি, বিএ এমএ কমপ্লিট, আমাকে 1,500 টাকার লাইনে ফেলে দিচ্ছে। এটা কি সাধারণ যুব সমাজ, শিক্ষিত যুব সমাজকে নিয়ে ছেলে খেলা নয়? এর জবাব সাধারণ মানুষ এবং যুবক যারা আছে, যারা শিক্ষিত বেকার, তারা এই জবাব দেবে আগামী দিনের নির্বাচনে। মমতা ব্যানার্জিকে এর প্রত্যাঘাত নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পরে শাসক দলের উপর আপনাদেরকে আমি বারবারই বলছি, তৃণমূলের যারা নেতা নেতৃত্ব দেয়, 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 10 গ্রাম, মানে ছোট থেকে বড় পর্যন্ত, এরা প্রত্যেকেই চোরে চোরে ভরে গেছে। সরকারি প্রকল্প এই পশ্চিমবাংলায় এমন কোনো প্রকল্প নাই
যার সুবিধা নিতে গিয়ে পয়সা দিতে হয় না। 80,000 টাকা বেতন পায় যে কর্মচারী, সেই কর্মচারী একটা 300 টাকা দিনমজুর যে 300 টাকা ইনকাম করে তার কাছ থেকে ঘুষ নেয়। আর তৃণমূলের নেতারা তো খুললাম কিছুদিন আগে দেখছিলাম যে দিদিকে ক্ষমতায় আনুন, তাহলে আরও নেক্সট 5 বছর পরে কর্মে খেতে পারবে। এ কার কথা? এটা তৃণমূলের কথা, এটা কংগ্রেস বলেনি, এটা তৃণমূলের ভাষা। আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন, 65 নম্বর ভগবান গোলাম যুব কংগ্রেস সভাপতি। উনি বলেছেন যে আমরা 100% শিওর যে পাস করছি, সেই বিষয়ে আপনি প্রতিক্রিয়া কী দিচ্ছেন? এগুলো দিবা স্বপ্ন দেখা, এগুলা হাস্যকর প্রদর্শন ছাড়া কিছু নেই। গত নির্বাচনের আমরা পরিসংখ্যান যদি দেখতে পাই, 17,600 সামথিং তিনি ভোট পেয়েছিলেন। একটা ক্যান্ডিডেটকে একটা বিধানসভায় জিততে গেলে কতগুলো ভোট কালেকশন করতে হয় সেটা তিনি জানেন না। এগুলো জানতে হবে, বুঝতে হবে, তা না হলে একটা নির্বাচনে লড়ছেন একজন কন্টেস্টিং ক্যান্ডিডেট, এরকম কথা বলা আমি মনে করি ঠিক না। বিজেপি উন্নয়ন বাদ দিয়ে বেশিরভাগ ধর্মীয় রাজনীতি নিয়ে ব্যস্ত, কি বলবেন এটা নিয়ে? আমার একটা উক্তি মনে পড়ে যাচ্ছে যে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি বলেছিলেন, এই বিজেপি দলটাকে বলেছিলেন যে বর্বরের দল। তো আপনারা এখন ভারতবর্ষের যা পজিশন তৈরি হয়েছে আপনারা দেখতে পাবেন ধর্মীয় মেরুকরণ ছাড়া এদের মুখে কোনো ধরনের এজেন্ডা, উন্নয়নের ভাষা তাদের কিছু নেই। সাধারণ মানুষকে দিতে হবে, সাধারণ মানুষের ভালো চিন্তাভাবনা করবো, এসব তাদের মাথায় নেই। তারা শুধু ধর্মীয় বিভাজনে ভাগ করে ক্ষমতায় টিকে থাকতে চায়।